21 ঘন্টা আলোচনার পরও হয়নি সমঝোতা। ইসলামাবাদে চুক্তি ছাড়াই শেষ হলো ওয়াশিংটন তেহরান সংলাপ। নিজ শর্তে অনড় দুপক্ষ। যুক্তরাষ্ট্রে ফিরছেন জেডি ভ্যান্স। The bad news is that we have not reached an agreement. And I think that's bad news for Iran much more than it's bad news for the United States of America. So we go back to the United States having not come to an agreement. মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধের দাবিতে দেশে বিক্ষোভ। তেল আবিব, বৈরুত, প্যারিসের রাস্তায় হাজারো মানুষ। আন্তর্জাতিক আহ্বান তোয়াক্কা না করে লেবাননে ইসরায়েলি আগ্রাসন। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি শবনম নিবিড়। পাকিস্তানে টানা 21 ঘন্টার আলোচনার পরেও সমঝোতায় পৌঁছাতে পারেনি ইরান ইসরায়েল। চুক্তি ছাড়াই যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সংবাদ সম্মেলনে তিনি জানান, পরমাণু ইস্যুতে ছাড় দিতে রাজি হয়নি তেহরান। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, আলোচনার ফল যাই হোক, জয় যুক্তরাষ্ট্রেরই হবে। এদিকে লেবাননের সঙ্গে সত্যিকারের শান্তি চুক্তি চান বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহু। তবে আলোচনার মধ্যেও লেবাননে ইসরায়েলি হামলায় আরও 13 জন নিহত হয়েছেন। পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা 21 ঘন্টার উচ্চ পর্যায়ের বৈঠক শেষ হয়েছে কোনো চুক্তি ছাড়াই। রোববার এক সংবাদ সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হলেও শেষ পর্যন্ত সমঝোতায় পৌঁছানো যায়নি। পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত থাকার বিষয়ে ইরানের কাছে দীর্ঘমেয়াদী ও নিশ্চিত প্রতিশ্রুতি পাওয়া যায়নি বলে জানান তিনি। ভ্যান্স সাফ জানিয়েছেন, কি বিষয়ে ছাড় দেওয়া সম্ভব এবং কোথায় নয় তা বারবার তুলে ধরেছে যুক্তরাষ্ট্র। তবে ইরান শেষ পর্যন্ত সেই শর্তগুলো গ্রহণ করেনি বলেই দাবি ওয়াশিংটনের। ফলে কোনো চুক্তি ছাড়াই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল দেশে ফিরে যাচ্ছে। যদিও বিভিন্ন গণমাধ্যম বলছে, আলোচনা শেষ হলেও কূটনৈতিক প্রক্রিয়া পুরোপুরি বন্ধ হয়নি। We need to see an affirmative commitment that they will not seek a nuclear weapon and they will not seek the tools that would enable them to quickly achieve a nuclear weapon. আলোচনার মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস থেকে মন্তব্য করে বলেন, আলোচনার ফল যাই হোক, জয় হবে যুক্তরাষ্ট্রেরই। তার দাবি, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতা অনেকাংশে দুর্বল করেছে এবং হরমুজ প্রণালী উন্মুক্ত করার প্রক্রিয়াও চলছে। এছাড়াও চীন যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে তাহলে তাদের বড় ধরনের সমস্যায় পড়তে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। We win regardless. We've defeated them militarily. Whether we make a deal or not makes no difference to me. এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু ইরান ও তার মিত্রদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানেরও সমালোচনা করেন তিনি। পাশাপাশি লেবাননের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনা নিয়েও কঠোর শর্ত আরোপ করেছে ইসরায়েল। হিজবুল্লাহকে নিরস্ত্র করার মাধ্যমে বৈরুতের সঙ্গে একটি সত্যিকারের শান্তি চুক্তি চায় তেল আবিব বলে উল্লেখ করেন তিনি। মার্কিন সেন্টকম দাবি করেছে, নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে হরমুজ প্রণালী দিয়ে দুটি যুদ্ধ জাহাজ অতিক্রম করেছে। তবে ইরান তা সরাসরি অস্বীকার করে। একই সঙ্গে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছে, প্রণালীতে কোনো সামরিক জাহাজ প্রবেশ করলে তার কঠোর জবাব দেয়া হবে। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। বিভিন্ন এলাকায় একাধিক আক্রমণেরও খবর এসেছে, যা অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী রবিউল ইসলাম আওলাদ। যাচ্ছি তার কাছে। রবিউল, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। আমরা যেমনটি জানি রবিউল, যে গতকাল ইসলামাবাদে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তি হওয়ার কথা ছিল এবং টানা 21 ঘন্টা আলোচনার পরও কিন্তু আসলে কোনো শান্তি চুক্তি ছাড়াই আলোচনাটি শেষ হয়েছে। আলোচনা সম্পর্কিত সর্বশেষ কি তথ্য আপনার কাছে আছে? এছাড়া নিবিড়, আপনি যেমনটি বললেন, দীর্ঘ আলোচনা, 21 ঘন্টার কিন্তু দীর্ঘ আলোচনা হলো এবং এই আলোচনাকে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম ঐতিহাসিক হিসেবে আখ্যা দিয়েছে। কারণ ইরানের ইসলামী বিপ্লবের পর, অর্থাৎ ইরানের যে ইসলামী বিপ্লব হয়েছে সেই বিপ্লবের পর কিন্তু প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র এবং ইরান মুখোমুখি আলোচনা করলো। কিন্তু এই আলোচনার ফলটা আসলে কী হলো সেটা এখনও অন্ধকারে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে যে আলোচনা শেষ হয়েছে কিন্তু আলোচনা ভেস্তে যায়নি। তার মানে এই মুহূর্তে আমরা কিন্তু বিভিন্ন গণমাধ্যম থেকে খবর পাচ্ছিলাম যে এই আলোচনাতে যে চূড়ান্ত কোনো চুক্তি আসবে এমনটি ভাবা মুশকিল। কারণ এই দীর্ঘদিনের যে সংঘাত, এই সংঘাতের পরে মাত্র কয়েক ঘন্টার আলোচনাতে যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে একটা চুক্তি হবে, সেই চুক্তিটা আশা করাও একটি বেশ কঠিন।
তবে এখন পর্যন্ত যে বিষয়ে বিভিন্ন তথ্য আসছে সেটি হলো যে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে যে এই আলোচনা ইতিবাচকভাবে হয়েছে, যেহেতু তারা মুখোমুখি বসেছে, খোলামেলা আলোচনা করেছে, দুই দেশের স্বার্থ নিয়ে কথা বলেছে। তবে সর্বশেষ যে আলোচনা কোনো চুক্তি ছাড়া শেষ হয়েছে, কারণ এরই মধ্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তার প্রতিনিধি সহ চলে গেছেন। আমাদের কাছে কিছু তথ্য আছে, আমরা একটু দেখে আলোচনা করব। নিবিড়, আমরা যেমনটি বলছিলাম যে এই মুহূর্তে সবশেষ যে খবরটি সেটি হলো যে 21 ঘন্টার আলোচনা ভেস্তে গেছে এবং সমঝোতা ছাড়াই দেশে ফিরে গেছেন জেডি ভ্যান্স। ইরান চুক্তি করুক বা না করুক আমরাই জয়ী হব, যেমনটা আমরা আগের একটি প্রতিবেদনও দেখলাম। কিন্তু এখন মূল কথা হচ্ছে যে কেন এই চুক্তি হলো না, অর্থাৎ এই আলোচনায় কেন হলো না। এভাবে বিভিন্ন বিশ্লেষকরা বলছেন যে দুপক্ষই আসলে আলোচনার টেবিলে অনড় অবস্থানে ছিল এবং এই আলোচনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে ইরানের পরমাণু কর্মসূচি। ইরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে তারা পরমাণু অস্ত্র এই মুহূর্তে তারা করবে না, কিন্তু তাদের কর্মসূচি বন্ধ করবে না, অর্থাৎ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যে প্রক্রিয়া সেটি তারা বন্ধ করবে না, যেটি যুক্তরাষ্ট্রের মূল দাবি ছিল। আরেকটি রবিউল, এছাড়াও আমরা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানতে পেরেছি যে হরমুজ প্রণালীতে দুটি মার্কিন যুদ্ধ জাহাজ রয়ে গিয়েছে, এটি আবার ইরান অস্বীকার করেছে। এ বিষয়ে আপনার কাছে কি কোনো তথ্য আছে কিনা? হ্যাঁ নিবিড়, আপনি ঠিকই বলেছেন। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম হোয়াইট হাউসের বরাত দিয়ে এবং যুক্তরাষ্ট্রের সেন্টকম বলেছে তারা দুইটি ডেস্ট্রয়ার জাহাজ অর্থাৎ যুদ্ধ জাহাজ তারা হরমুজ প্রণালীতে পাঠিয়েছে এবং এটার মূল উদ্দেশ্য হলো হরমুজ প্রণালীতে যে মাইন পেতে রাখা হয়েছে ইরানের পক্ষ থেকে, সেই মাইন অপসারণের জন্যই এই জাহাজটি মোতায়েন করা হয়েছে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের এখন কিন্তু মূল ফোকাস অর্থাৎ মূল উদ্দেশ্য হলো হরমুজ প্রণালী চালু রাখা এবং এই হরমুজ প্রণালী চালু করতেই এখন কিন্তু মরিয়া হয়েছে যুক্তরাষ্ট্র। আমাদের কাছে আরও কিছু তথ্য আছে, আমরা একটু দেখে নিতে চাই যে দেখি কি আছে আর কি। আরেকটি বিষয় আমরা যদি দেখতে চাই ডিবির, আপনি যেটি বলছিলেন হরমুজ প্রণালী, এই হরমুজ প্রণালী কিন্তু এখন ট্রাম্পের খুলে রাখার জন্য মূল উদ্দেশ্য, কারণ এই হরমুজ প্রণালী বন্ধের কারণে বিশ্ব জ্বালানি ব্যবস্থা কিন্তু বিপর্যয়ের মুখে পড়েছে। বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে, দাম বেড়ে গেছে, যার কারণে ট্রাম্প একটা এই যুদ্ধের কিন্তু বন্ধ হওয়ার, ট্রাম্প যে যুদ্ধবিরতির একটা ঘোষণা দিলেন আকস্মিকভাবে, এটার কিন্তু মূল কারণটাই ছিল হরমুজ প্রণালী। এবং ইরান কিন্তু এক্ষেত্রে খুবই অনড় অবস্থানে রয়েছে। তারা বলেছে যে এই যুদ্ধের পর কিন্তু হরমুজ প্রণালী একটা ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে, কারণ এই যুদ্ধে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি পুষিয়ে ওঠার জন্য অর্থাৎ কাটিয়ে ওঠার জন্য হরমুজ প্রণালী থেকে টোল আদায় করার একটা ঘোষণা দেওয়া হয়েছে। আরেকটি বিষয় যে এই যুদ্ধের মধ্যেই আমরা আগের প্রতিবেদনেও দেখেছিলাম, আবার আমরা আলোচনা করছি, এটা ইরানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে ইসরায়েল। অর্থাৎ মধ্যপ্রাচ্যের যে ট্রাম্প যে এই যুদ্ধবিরতির ঘোষণা দিলেন, সেই যুদ্ধবিরতির ঘোষণা কিন্তু সহজভাবে মেনে নেননি বিনিয়ামিন নেতানিয়াহু। তিনি ভেবেছিলেন যে এই যুদ্ধ হয়তো চালিয়ে যাবেন বা তার যে উদ্দেশ্য বৃহত্তর ইসরায়েল গঠন করা হয়তো সেটা তিনি আরও করবেন এবং আমরা তার লক্ষণও কিন্তু দেখতে পেয়েছি। কারণ যখন ইরানে হামলা বন্ধ হলো তিনি কিন্তু লেবানন ফ্রন্টে লেবাননে হামলা জোরদার করলো এবং এখনও হামলা অব্যাহত রয়েছে। আরেকটি বিষয় নিবিড়, এই আলোচনার টেবিলে অর্থাৎ ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে ইসলামাবাদে আলোচনা চলছিল সেই আলোচনায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে ইরানের যে সম্পদ ছাড়ের বিষয়, অর্থাৎ আন্তর্জাতিক যে বিদেশি যে ব্যাংকগুলো রয়েছে, বিশেষ করে কাতারে ইরানের বেশ কিছু সম্পদ রয়েছে, 6 বিলিয়ন মার্কিন ডলারের মতো, সেই সম্পদ তারা ফেরত চায় এবং এই সম্পদ নিয়েও আলোচনা হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে কিন্তু এই খবর প্রকাশ হয়েছে, কিন্তু হোয়াইট হাউসের পক্ষ থেকে কিন্তু সেটি অস্বীকার করা হয়েছে। চুক্তির যে হলো না, এই চুক্তির কিন্তু আরেকটি ফ্যাক্টর, আমরা যখন দেখলাম যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যখন মার্কিনে পা রাখলেন তখন কিন্তু তিনি বেশ হাস্যোজ্জ্বল ছিল, কিন্তু আমরা যখন দেখলাম যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট দেশে ফিরে যাচ্ছিলেন, বিমানে উঠছিলেন, তখন কিন্তু তার চেহারায় মলিন ছিল। অর্থাৎ যুক্তরাষ্ট্র যে উদ্দেশ্যে পাকিস্তানে পা রেখেছিল সেই উদ্দেশ্য যে তাদের সফল হয়নি সেটি কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছে। এটি কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ। আমরা যেটি দেখতে পাচ্ছি যে তিনি যখন বিমানে উঠছেন নিবিড়, তখন কিন্তু তিনি সোজাসুজি উঠে যাচ্ছেন, সিঁড়িতে উঠে গেছেন এবং বিমানের দরজায় গিয়ে কিন্তু বিশ্ব নেতারা বা বিভিন্ন দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধানরা বা অন্যান্য নেতারা, পররাষ্ট্রমন্ত্রী বা ভাইস প্রেসিডেন্ট যেই হোক, তারা কিন্তু হাত নেড়ে শুভেচ্ছা জানিয়ে তারপরে কিন্তু উঠেন, কিন্তু তিনি কিন্তু সেটি করেননি নিবিড়। তার মানে বোঝা যাচ্ছে যে অত্যন্ত মন খারাপ, মানে কষ্ট নিয়ে তার চেহারার মধ্যে কিন্তু এক ধরনের কষ্টের ছাপ আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ যুক্তরাষ্ট্র এই যুদ্ধের যে এই যুদ্ধবিরতির যে তারা উদ্দেশ্য নিয়ে আসছিল সেটি কিন্তু হয়নি। আরেকটি বিষয়, ইরানের পক্ষ থেকেও এই আলোচনায় কোনো ছাড় দেওয়া হয় নাই বলে জেডি ভ্যান্স সরাসরি বলেছেন। তারা বলেছেন যে পরমাণু ইস্যুতে ইরানের ইতিবাচক সাড়া প্রয়োজন, সেটা তারা পায়নি। আর
এই যে যুদ্ধ বন্ধ এবং আলোচনা, এর মধ্যেও কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিশেষ করে ইসরায়েল, লেবানন সহ বিভিন্ন দেশে ব্যাপক বিক্ষোভ হয়েছে যে অবিলম্বে মধ্যপ্রাচ্যের এই সংঘাত বন্ধ হবে। নিবিড় এ বিষয়ে আমাদের কাছে একটি প্রতিবেদন রয়েছে, আমরা একটু দেখে তারপরে আলোচনায় আসবো। অবশ্যই। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রভাব এবার ইসরায়েলের অভ্যন্তরেও স্পষ্টভাবে দেখা গেছে। যুদ্ধ বন্ধের দাবিতে স্থানীয় সময় শনিবার তেল আবিবের হাবিমা স্কোয়ারে সরকার বিরোধী বিক্ষোভ করে শত শত মানুষ। বিভিন্ন পোস্টার ও স্লোগান নিয়ে রাস্তায় নামেন তারা। বিক্ষোভকারীদের দাবি, যুদ্ধ চলতে থাকলে আরও অস্থিতিশীল হয়ে উঠবে পুরো অঞ্চল। আন্দোলনকারীরা অভিযোগ করেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নেতৃত্ব যুদ্ধকে দীর্ঘমেয়াদী সংঘাতে পরিণত করছে। তাদের মতে গাজা, লেবানন বা ইরান সব ক্ষেত্রে একই ধরনের যুদ্ধচক্র তৈরি হয়েছে। সাধারণ মানুষের প্রধান চাহিদা এখন শান্তি ও নিরাপত্তা। তারা যুদ্ধ বন্ধ করে স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান জানান। ট্রাম্প আর নেতানিয়াহু এক ধরনের স্থায়ী যুদ্ধের দিকে এগোচ্ছেন। গাজা, ইরান বা লেবানন, যেখানেই হোক সংঘাত চলছে, কিন্তু ইসরায়েলের মানুষ শান্তি চায়। আমরা চাই এই যুদ্ধ এখনই শেষ হোক। একই দিনে ফ্রান্সের প্যারিসে ইরানি বিরোধী সংগঠন NCRI এর সমর্থকেরাও বিক্ষোভ করেন। তারা ইরানে চলমান হামলা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মত প্রকাশ করেন। তাদের অবস্থানে ভিন্নতা দেখা যায়। কেউ যুদ্ধের বিরোধিতা করেন, আবার কেউ মনে করেন পরিবর্তন ইরানের ভেতর থেকে আসতে হবে। ফলে আন্দোলনে এক ধরনের বিভক্ত অবস্থান স্পষ্ট হয়। অন্যদিকে লেবাননের বৈরুতে হিজবুল্লাহ সমর্থকেরা বড় বিক্ষোভ করেন। তারা ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য আলোচনা বা শান্তি প্রক্রিয়ার তীব্র বিরোধিতা জানান। দাবি করেন, প্রতিরোধ ছাড়া লেবাননের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। অনেকে সরকারের সমালোচনা করে বলেন, ইসরায়েলের সঙ্গে আলোচনা দেশের স্বার্থের বিরুদ্ধে যাবে। তারা নিজেদের অবস্থানকে প্রতিরোধের লড়াই হিসেবে তুলে ধরেন। সাদিয়া তাসনি, সময় সংবাদ। নিবিড় আমরা প্রতিবেদনটি দেখে আসলাম। রবিউল, আমরা প্রতিবেদনটি তো দেখলাম, কিন্তু গতকাল যে 21 ঘন্টা ধরে যে আলোচনা হলো, শান্তি চুক্তি তো হলো না, কিন্তু সেই আলোচনার যে প্রধান আলোচ্য বিষয়গুলো ছিল সেগুলো কি কি? নিবিড় ঠিকই বলেছেন, এই আলোচনার বিষয়ে বেশ কয়েকটি শর্ত ছিল। ইরানের পক্ষ থেকে 10টি এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে 15টি শর্ত ছিল। আমার কাছে কিছু তথ্য আছে, আমরা একটু দেখে তারপর আলোচনা করছি। ইরানের যে আলোচনার বিষয়গুলো ছিল নিবিড়, এর মধ্যে প্রধান ইস্যু ছিল লেবাননের যুদ্ধবিরতি। অর্থাৎ আমি আপনার সাথে এই প্রতিবেদন দেখার আগে যে বিষয়ে আলোচনা করেছিলাম সেটি হলো যে ইসরায়েল লেবাননে হামলা জোরদার করেছে। এ নিয়ে কিন্তু ইরান কিন্তু উদ্বেগ প্রকাশ করেছে, কারণ আমরা যখন যুদ্ধবিরতির ঘোষণা আসে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কিন্তু টুইটারে ঘোষণা দিয়েছিলেন যে এই যুদ্ধবিরতির মধ্যে লেবাননও অন্তর্ভুক্ত। কিন্তু আমরা সেটি বাস্তব প্রতিফলন দেখতে পাইনি, কারণ লেবাননে কিন্তু ইসরায়েল মুহুর্মুহু বোমাবর্ষণ করছে এবং একদিনেই 250 শতাধিক মানুষকে হত্যা করেছে ইসরায়েল। আরেকটি বিষয় যে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার। ইরানের যে আলোচনার বিষয়, তার প্রধান বিষয়গুলো ছিল যে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, অর্থাৎ ইরানের ওপর দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র যে অবরোধ আরোপ করে আসছে সেই প্রত্যাহার তারা চায়। আরেকটি বিষয় যে সম্পদ জব্দ, ইরানের যে সম্পদগুলো রয়েছে মার্কিন জব্দ করা, সেই সম্পদগুলো তারা চায়। আরেকটি বিষয় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি, অর্থাৎ তারা ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে যেতে চায়, তবে সেটি শর্ত সাপেক্ষে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হয়তো কিছুটা কমাতে চায়, কিন্তু তারা একেবারে বন্ধ করতে চায় না। আরেকটি বিষয় যে ক্ষেপণাস্ত্র, আমরা দেখেছি যে ইরানের এই যুদ্ধে কিন্তু সবচেয়ে বড় ভূমিকা রেখেছে কিন্তু ক্ষেপণাস্ত্রই, কারণ শত্রুপক্ষকে ইরান কিন্তু জবাব দিয়েছে ক্ষেপণাস্ত্র দিয়েই। তাই এই কর্মসূচি থেকে তারা পিছু হটতে চায় না। ইরান যুদ্ধের সাথে আরেকটি বিষয় যে হরমুজ প্রণালী, এই আলোচনায় এখন যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ দাঁড়িয়েছে হরমুজ প্রণালী, কারণ এর প্রভাব পুরো বিশ্বে পড়ে গেছে। আরেকটি বিষয় যে যুদ্ধের ক্ষতিপূরণ, অর্থাৎ ইরানের যে অবকাঠামো ধ্বংস করা হয়েছে, সামরিক স্থাপনা ধ্বংস করা হয়েছে, এই যে বিপুল অঙ্কের যে ক্ষতিপূরণ, এই ক্ষতিপূরণ ইরান চায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে। সরাসরি যুক্তরাষ্ট্র দিতে পারে, অথবা হরমুজ প্রণালীতে টোল আদায়ের মাধ্যমে এই ক্ষতিপূরণ তারা আদায় করতে চায়। আরেকটি বিষয় যে মধ্যপ্রাচ্যের সামরিক উপস্থিতি, অর্থাৎ কাতার, বাহরাইন, দুবাই সহ, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যে মার্কিন ঘাঁটিগুলো রয়েছে সেই ঘাঁটিগুলো তারা অপসারণ চায়। এখানে একটি বিষয়, যুক্তরাষ্ট্র হয়তো এই দাবি সহজে মানবে না বা মানতে চাইবে না। অর্থাৎ এই যে আলোচনা যে ভেস্তে গেছে বলা হচ্ছে, বা আলোচনা শেষ হয়েছে চুক্তি ছাড়াই, এই যে ইরানের যে কঠোর শর্তগুলো, এই শর্তের কারণেই বলা হচ্ছে যে এই শর্তগুলো থেকে অনড় অবস্থানে থাকার কারণেই এই আলোচনা ফলপ্রসূ হয়নি বলে ধারণা করা হচ্ছে। নিবিড়। রবিউল, আলোচনা শান্তি চুক্তি না হলেও পরবর্তী পদক্ষেপ আসলে কি হবে? যুক্তরাষ্ট্রকে যুদ্ধ চলমান রাখবে নাকি যুদ্ধ বিরতি চলমান থাকবে? যদি একটু খোলাসা করতেন। বিভিন্ন গণমাধ্যম বলছে যে এরই মধ্যে আলোচনা একেবারে শেষ হয়নি,
কারণ টেকনিক্যাল কমিটি বলা হচ্ছে, একটি শব্দ ব্যবহার করা হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে, যে যুক্তরাষ্ট্রের যে টেকনিক্যাল কমিটি, অর্থাৎ দুই পক্ষের টেকনিক্যাল কমিটি এখনও আলোচনা অব্যাহত রাখবে, তবে এই বিষয়ে তারা কোনো কথা বলবে না, কারণ এই কথাগুলো তারা অধিকার রাখে না। কিন্তু এই আলোচনা অব্যাহত, অর্থাৎ ব্যাকডোর, দরজার পেছনে এই আলোচনা অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে। আরেকটি বিষয়, যেহেতু 2 সপ্তাহের যুদ্ধবিরতি এখনও কয়েকদিন বাকি আছে, এই কয়েকদিনের মধ্যে হয়তো নতুন কোনো একটি সিদ্ধান্ত আসতে পারে বলেও বিভিন্নভাবে ধারণা করা হচ্ছে। আরেকটি বিষয়, যে যুক্তরাষ্ট্র কিন্তু বারবার কিন্তু হুমকি ধামকি দিয়েই আসছে, তারা বলছে যে যদি চুক্তি হোক আর না হোক তারা জয়ী। আরেকটি বিষয়, যে যদি ইরান যদি তাদের চুক্তি মেনে না নেয় তাহলে কঠিন জবাব দেওয়া হবে, কারণ বিভিন্ন সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে হুমকি দিয়ে আসছেন যে ইরানে, গতকাল তো তিনি বলেছিলেন যে তেহরান যদি রাজি না হয় তারপরও কিন্তু হরমুজ প্রণালী জোর করে খুলে দেওয়ার একটি বিষয়। হ্যাঁ, তিনি বলেছেন যে ইরানের সহযোগিতাই হোক আর সহযোগিতা ছাড়াই হোক তিনি হরমুজ প্রণালী খুলে দেবেন। কিন্তু ট্রাম্পের মুখে অনেক হুমকি ধামকির কথা বলছেন, এটি বাস্তবে আসলে কতটা ফলপ্রসূ হবে সে বিষয়টি আসলে, তবে ট্রাম্পের উপরে কিন্তু এক ধরনের চাপও বাড়ছে। তার যে মিত্র দেশগুলো রয়েছে, বিশেষ করে পারস্য উপসাগরীয় দেশ, বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, এই দেশগুলো এবং কাতার, বাহরাইন, কুয়েত, এই দেশগুলো কিন্তু যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে মার্কিন সামরিক উপস্থিতি থাকার কারণে। এবং এই যুদ্ধের ভয়াবহতার কারণে কিন্তু দেশে দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। যুক্তরাষ্ট্র রাজনৈতিকভাবে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু রাজনৈতিকভাবে তার অভ্যন্তরীণ সমালোচনার মুখে পড়েছে। আমরা দেখেছি যে নো কিং একটা বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রে, এবং এই বিক্ষোভে কিন্তু যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে হাজার হাজার লাখ লাখ মানুষ নেমে এসেছে, যার কারণে এই যুদ্ধ বন্ধ করা এবং ট্রাম্পের যে অর্জন, সেই অর্জন নিয়েও একটা প্রশ্নের মুখে রয়েছে। ট্রাম্প যে বারবার যে যুদ্ধের কথা বলছে, বিশেষ করে মার্কিন রাজনীতিবিদরা কিন্তু এই যুদ্ধের আসল কারণ, অর্থাৎ যুক্তরাষ্ট্রের কী স্বার্থ রয়েছে সেটি নিয়েও বিরোধীরা প্রশ্ন করেছেন যে ট্রাম্প কেন এই যুদ্ধ শুরু করলেন। তবে সমালোচকরা কেউ কেউ বলছেন যে হয়তো তিনি ইসরায়েল বা বিনিয়ামিন নেতানিয়াহুর প্ররোচনায় এই যুদ্ধে জড়িয়েছেন, যার এবং তার যে মিত্র দেশগুলো রয়েছে নিবিড়, বিশেষ করে ন্যাটোভুক্ত যে দেশগুলো রয়েছে, সেই ন্যাটোভুক্ত দেশগুলোও কিন্তু এই যুদ্ধের কারণ, অর্থাৎ এই যুদ্ধ যে কেন শুরু হলো তার নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশেষ করে ইতালি, স্পেন এবং ব্রিটেন, তারা কিন্তু এই যুদ্ধে সরাসরি অংশ নেয়নি। তারা বলেছেন যে এই যুদ্ধ তাদের নয় এবং তাদের সামরিক বাহিনী কখনোই এই যুদ্ধে জড়াবে না। রবিউল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ নিবিড়। যুক্তরাষ্ট্র এবং ইরানের আলোচনা নিয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী রবিউল ইসলাম আওলাদ। যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা ঘিরে কূটনীতির কেন্দ্রে পাকিস্তান। বৈশ্বিক সংকট নিরসনের মধ্যস্থতা বিশ্বমঞ্চে দেশটির ভাবমূর্তি নাটকীয়ভাবে বদলে দিয়েছে। পাকিস্তানের প্রতি বিশ্ববাসীর দীর্ঘদিনের নেতিবাচক ধারণা এখন রূপ নিচ্ছে ইতিবাচক মনোভাবে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ইপসোসের প্রতিবেদনে উঠে এসেছে এমন সব তথ্য। যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে কূটনৈতিক শক্ত অবস্থান দেখিয়েছে পাকিস্তান। রাতারাতি আন্তর্জাতিক মহলের দৃষ্টি নেমে আসে ইসলামাবাদে, যা বিশ্বমঞ্চে দেশটির ভাবমূর্তি নাটকীয়ভাবে বদলে দিয়েছে। কূটনৈতিক এ তৎপরতা পাকিস্তানের প্রতি বিশ্ববাসীর নেতিবাচক ধারণা বদলে দিচ্ছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ইপসোসের প্রতিবেদনে উঠে আসে এমন সব তথ্য। প্রতিবেদন অনুযায়ী গেল মাসের শেষ দিকেও পাকিস্তানের কূটনৈতিক অবস্থান নিয়ে বিশ্বে 90% মানুষের নেতিবাচক ধারণা ছিল। তবে 8 এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণার পর 70%-এর বেশি মানুষ পাকিস্তানের বিষয়ে ইতিবাচক মত দিচ্ছেন। পাকিস্তানের প্রতি বিশ্বের নেতিবাচক মনোভাবের পেছনে কিছু সুনির্দিষ্ট কারণ ছিল। সমালোচকদের মতে দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা, আফগানিস্তানের সঙ্গে আঞ্চলিক উত্তেজনা এবং কূটনৈতিক বিশ্বাসযোগ্যতার অভাব এর প্রধান কারণ। পাকিস্তান যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে দেশটির নিরপেক্ষতা নিয়েও জনমনে বড় ধরনের প্রশ্ন ওঠে। দেশটির প্রতি এমন নেতিবাচক মনোভাব যুক্তরাষ্ট্র, ভারত এবং খুদ পাকিস্তানের ভেতরেই সবচেয়ে বেশি ছিল। অনেক নাগরিক সরকারের বৈধতা ও রণকৌশল নিয়েও প্রশ্ন তুলেছিলেন। তবে সামাজিক মাধ্যমে এখন থ্যাংক ইউ পাকিস্তান হ্যাশট্যাগটি বেশ জনপ্রিয় হয়েছে। আন্তর্জাতিক মহল যুদ্ধবিরতির জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের সম্মানিত উদ্যোগের প্রশংসা করছে। বৈশ্বিক এ সংকটে এখন বিশ্বের নজর ইসলামাবাদের দিকে। এর মাধ্যমে পাকিস্তান বিশ্বমঞ্চে নিজেদের ভাবমূর্তি বদলে প্রধান মধ্যস্থতাকারী হিসেবে পরিচিত হয়ে উঠেছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। ওয়াশিংটন তেহরান বৈঠকের মধ্যস্থতা করায় পাকিস্তান এখন বৈশ্বিক কূটনীতির কেন্দ্রে। তবে এবারই প্রথম নয়, অতীতেও গুরুত্বপূর্ণ নানা বৈঠক হয়েছে ইসলামাবাদে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইতিহাসে বহু নাটকীয় অধ্যায় পার করেছে দেশটি।
বিশ্লেষকরা বলছেন, যখনই ওয়াশিংটন পাকিস্তানে এসেছে বড় কোনো কৌশলগত পরিবর্তনের সূচনা হয়েছে, তাই এবারও ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছেন তারা। 1959 সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট আইজেনহাওয়ারের করাচি সফর ছিল পাকিস্তান যুক্তরাষ্ট্র সম্পর্কের স্বর্ণযুগের সূচনা। জেনারেল আইয়ুব খানের আমন্ত্রণে আসা এই সফরকে ঘিরে শহর জুড়ে ছিল অভূতপূর্ব আয়োজন। সুগন্ধিতে ভরেছিল পুরো সড়ক, সঙ্গে আলোকসজ্জা। সফরের পরপরই সামরিক ও অর্থনৈতিক সহায়তা বাড়িয়ে দেয় ওয়াশিংটন, ফলে পাকিস্তান হয়ে ওঠে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রদের একটি। 1961 সালে তৎকালীন ভাইস প্রেসিডেন্ট লিন্ডন বি জনসনের সফর এক ভিন্ন মানবিক গল্প তৈরি করে। করাচির এক উটগাড়ি চালক বশির আহমেদের সঙ্গে আকস্মিক সাক্ষাৎ গড়ে তোলে আজীবন বন্ধুত্ব। এই সফর শুধু কূটনৈতিক নয়, দুই দেশের মানুষের মধ্যকার সম্পর্কের প্রতীক হিসেবেও জায়গা করে নেয় ইতিহাসে। 1969 সালে চীনের সঙ্গে যোগাযোগ স্থাপনে গোপন কূটনৈতিক মিশনের জন্য পাকিস্তানকে বেছে নেন রিচার্ড নিক্সন। জেনারেল ইয়াহিয়া খানের মাধ্যমে সেই বার্তা পৌঁছায় বেইজিংয়ে। এর ধারাবাহিকতায় 1971 সালে হেনরি কিসিঞ্জারের ঐতিহাসিক চীন সফর সম্ভব হয়, যা বদলে দেয় বৈশ্বিক শক্তির ভারসাম্য। পরবর্তী দশকগুলোতে সফরগুলো হয়ে ওঠে আরও জটিল। 2000 সালে বিল ক্লিন্টন সামরিক শাসনের প্রেক্ষাপটে ইসলামাবাদে এসে কূটনৈতিক বার্তা দেন, কিন্তু ছবি তুলতে অস্বীকৃতি জানান। 2006 সালে জর্জ ডব্লিউ বুশের সফর হয় কঠোর নিরাপত্তায়, আর 2005 ও 2007 সালে ডিক চেনির সফর ছিল নানা চাপ ও সতর্কবার্তার। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সফরও কখনো বন্ধুত্ব, কখনো কৌশলগত চাপের বার্তা বহন করে। এই দীর্ঘ ইতিহাসের প্রেক্ষাপটে 2026 সালের ইসলামাবাদ বৈঠক নতুন মাত্রা যোগ করেছে। ইরান ও যুক্তরাষ্ট্রকে এক টেবিলে বসানোর চেষ্টা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে। বিশ্লেষকরা বলছেন, যখনই ওয়াশিংটন পাকিস্তানে এসেছে তখনই বড় কোনো কৌশলগত পরিবর্তনের সূচনা হয়েছে। এবারও তার ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা কম বলেই মনে করছেন তারা। রাইসা জান্নাত, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক শান্তি আলোচনায় মধ্যস্থতা করে বিশ্বজুড়ে প্রশংসায় ভাসছে পাকিস্তান, কিন্তু মধ্যপ্রাচ্যের সংঘাত বন্ধে দেশটির এই প্রচেষ্টাকে পাশ কাটিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো উস্কানিমূলক প্রশ্ন করে বিব্রত করার চেষ্টা করছে বিভিন্ন কূটনীতিক ও বিশ্লেষককে। খোদ মার্কিন কূটনীতিকরাই ভারতীয় সংবাদ মাধ্যমের এমন আচরণের কড়া সমালোচনা করেছেন। A lot of credit to Pakistan for the good offices. Oh God, you know that blah 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 blah. মধ্যপ্রাচ্যের সংঘাত থামাতে সম্প্রতি জোরালো কূটনৈতিক পদক্ষেপ নেয় পাকিস্তান। রক্তক্ষয়ী সংঘাতের ভয়াবহতা পাশে রেখে এক টেবিলে বসানোর চেষ্টা চালায় দেশটির সরকার। সংঘাত বন্ধ করে শান্তি প্রতিষ্ঠায় ইসলামাবাদের এই এগিয়ে আসাকে প্রশংসা করেছেন বিশ্ব নেতারা। তবে গোটা বিশ্ব যেখানে পাকিস্তানের মধ্যস্থতাকে স্বাগত জানাচ্ছে, সেখানে ভারতীয় অনেক গণমাধ্যম ব্যস্ত নেতিবাচক প্রচারণায়। Whether he will be secure or not within Pakistan. ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলোতে এখন আলোচনার মূল বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে পাকিস্তান ও ভারতের চিরাচরিত লড়াই। চীন ভিত্তিক বিশেষজ্ঞ ভিক্টর গাও থেকে শুরু করে মার্কিন কূটনীতিক জেফ্রি গুন্টার, সবাইকেই ভারতীয় বিভিন্ন টিভির সঞ্চালকরা উস্কানিমূলক প্রশ্ন করে বিব্রত করার চেষ্টা করছেন। তবে ফল হয়েছে উল্টো। খোদ মার্কিন কূটনীতিকরাই ভারতীয় সংবাদ মাধ্যমের এই আচরণকে স্কুল পড়ুয়া শিশুদের ঝগড়ার সাথে তুলনা করে লাইভ অনুষ্ঠানেই কড়া সমালোচনা করেছেন। JD Vance will not reach Pakistan. টাইমস নাও বা ইন্ডিয়া টুডের মতো প্রভাবশালী চ্যানেলগুলোতে দাবি করা হয়েছিল নিরাপত্তার অভাবে জেডি ভ্যান্স পাকিস্তানেই নামবেন না, কিন্তু সেই প্রোপাগান্ডাকে উড়িয়ে দিয়ে মার্কিন প্রতিনিধিরা শুধু ইসলামাবাদেই পৌঁছায়নি, বরং পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টার ভূয়সী প্রশংসাও করেছেন। ভারতের এই মিডিয়া ট্রায়াল এখন নয়াদিল্লির জন্যই আন্তর্জাতিক অঙ্গনে অস্বস্তির কারণ। নাসরিন রুমি, সময় সংবাদ। শূন্য সিটে নিথর ছবি আর খেলনা, 168টি নিষ্পাপ প্রাণের নীরব আর্তনাদ নিয়ে আকাশে উড়ল মিনাব 168। যুক্তরাষ্ট্রের হামলায় প্রাণ হারানো শিশুদের স্মৃতিবাহী এই বিমানটি যেন এক জীবন্ত ক্ষত। আলোচনা টেবিলে বসার আগে বিশ্বকে ইরান জানালো এক পৈশাচিক ট্র্যাজেডির বার্তা, যা পাথরকেও কাঁদিয়ে দেয়। ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঐতিহাসিক শান্তি আলোচনার আগেই বিশ্বজুড়ে ভাইরাল হয় একটি বিমানের ভেতরের ছবি। কারণ বিমানটির সিটে কোনো যাত্রী ছিল না, বরং প্রতিটি আসনে রাখা ছিল শিশুদের ছবি আর তাদের প্রিয় খেলনা। 168 জন নিহতের স্মৃতি নিয়ে আকাশে ওড়া এই বিমানটি আলোচনার টেবিলে যেন এক নীরব শক্তিশালী বার্তা। এই বিশেষ বিমানটির নাম দেয়া হয় মিনাব 168।
বিশ্লেষকরা বলছেন এই বিমানটি কেবল একটি যান নয়, বরং একটি চলন্ত স্মৃতিস্তম্ভ। 28 ফেব্রুয়ারি ইরানের মিনাব শহরের শাজারাহে তৈয়েবা এলিমেন্টারি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সেই হামলায় নিহত হয় 168 জন, তাদের মধ্যে অধিকাংশই ছিল শিশু। সেই নিষ্পাপ শিশুদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই বিমানটিকে এভাবে সাজায় ইরানি কর্তৃপক্ষ। শান্তি আলোচনায় অংশ নিতে আসা ইরানি প্রতিনিধি দল কেবল ফাইলপত্র নিয়ে আসেননি, সাথে নিয়ে এসেছেন এক গভীর ক্ষত। বিমানের খালি আসনগুলোতে নিহতদের ব্যবহৃত জিনিসপত্র আর ছবি রেখে তারা বিশ্বকে মনে করিয়ে দিচ্ছেন যুদ্ধের ভয়াবহতার মানবিক বিপর্যয়ের কথা। বিশ্লেষকরা বলছেন আলোচনার টেবিলে বসার আগে এটি ছিল যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের একটি মনস্তাত্ত্বিক ও আবেগীয় বার্তা। শেখ সাদি মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ইস্টার উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতির আগে রাশিয়া ইউক্রেন পাল্টাপাল্টি হামলা, নিহত 8, আহত 30, জ্বালানি ও আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত, দুই দেশের 3 শতাধিক বন্দী বিনিময়। ইরান যুদ্ধে নিজেদের লক্ষ্য অর্জনে 100% সফলতার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এই বিজয় দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন সামরিক বিশ্লেষকরা। দুপক্ষের আলোচনার টেবিলে প্রভাব ফেলেছে ইরানের পারমাণবিক সক্ষমতা ও আঞ্চলিক ছায়াযুদ্ধের ভবিষ্যৎ। গেল ফেব্রুয়ারিতে ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ইসরায়েল। জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে নজিরবিহীন আঘাত হানে আইআরজিসি। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মার্কিন ঘাঁটিগুলোতে। তবে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন ইরান যুদ্ধে তার দেশ জয়ী হয়েছে, ধ্বংস করা হয়েছে ইরানের সামরিক সক্ষমতা। পেন্টাগনের দাবি অনুযায়ী ইরানের নৌবাহিনীর প্রায় 90% ধ্বংস হয়েছে। দেশটির ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং ড্রোন তৈরির সক্ষমতা ধ্বংস করা নিয়ে মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথের বক্তব্য নিয়ে উঠেছে প্রশ্ন। সম্প্রতি তিনি দাবি করেন তেহরানের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস হলেও এখনও কিছু মিসাইল ছোড়ার ব্যবস্থা তাদের আছে। বিশ্লেষকরা বলছেন ব্যাপক হামলা সত্ত্বেও ইরান এখনও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সক্ষমতা রাখে। ফলে সামরিকভাবে তেহরানকে পুরোপুরি পঙ্গু করে দেওয়ার মার্কিন দাবির বিষয় নিয়ে বিতর্ক রয়ে গেছে। ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়েও রয়ে গেছে ধোঁয়াশা। প্রেসিডেন্ট ট্রাম্প গেল বছরের অপারেশন মিডনাইট হ্যামারের কথা উল্লেখ করে বলেছেন ইরানের পারমাণবিক স্থাপনাগুলো মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ এখনও ইরানেই রয়ে গেছে। এদিকে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তার ছেলে মোস্তফার ক্ষমতায় বসাকে ট্রাম্প প্রশাসন শাসন ব্যবস্থার পরিবর্তন হিসেবে দেখলেও আদতে ক্ষমতার কাঠামো রয়ে গেছে আগের মতোই। মার্কিন অভিযানে ইরানের সামরিক সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হলেও হিজবুল্লাহ, হাউথি কিংবা হামাসের মতো প্রক্সি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কোনো বড় পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব কতটুকু খর্ব হয়েছে তা নিয়েও প্রশ্ন থেকেই যায়। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ইরান ইস্যুতে পুরনো বিতর্কে নতুন করে আগুনে ঘি ঢাললেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। একটি অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে কেরি বলেন, অতীতে বারবার যুক্তরাষ্ট্রকে হামলার জন্য চাপ দিয়েছেন নেতানিয়াহু। বারাক ওবামা, জো বাইডেন ও জর্জ ডব্লিউ বুশ নেতানিয়াহুর প্রস্তাব প্রত্যাখ্যান করলেও তা গ্রহণ করেন ট্রাম্প। এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্পের সিদ্ধান্ত নেওয়ার উপর ইসরায়েলি প্রধানমন্ত্রীর প্রভাবের বিষয়টি সামনে এলো। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক সংঘাত পুরো অঞ্চলে তৈরি করে অস্থিরতা। অনেকের অভিযোগ ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মধ্যপ্রাচ্যের সংঘাতে টেনে এনেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এবার সেই আলোচনা উস্কে দিলেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে জন কেরি বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু অতীতে বহুবার যুক্তরাষ্ট্রকে ইরানের উপর সামরিক হামলার জন্য চাপ দিয়েছেন। এক অনুষ্ঠানে দেয়া সাক্ষাৎকারে নেতানিয়াহুর সঙ্গে একাধিক বৈঠকে তিনি অংশ নিয়েছিলেন বলে জানান কেরি। এমনকি সেসব বৈঠকেও নেতানিয়াহু সরাসরি যুক্তরাষ্ট্রকে হামলার আহ্বান জানিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। কেরির দাবি অনুযায়ী এই প্রস্তাব সরাসরি উপস্থাপন করা হয়েছিল সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার কাছেও। শুধু ওবামা নন, জো বাইডেন, জর্জ ডব্লিউ বুশ তিনজনই ইরানে হামলার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। ফলে ইরান ইস্যুতে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র কূটনৈতিক পথকেই প্রাধান্য দেয়।
He is callously pouring gasoline. কেরির ভাষ্য অনুযায়ী নেতানিয়াহু চেয়েছিলেন যুক্তরাষ্ট্রই ইরানে হামলা চালাক। ইসরায়েলের সেই ফাঁদে পা দিয়ে মার্কিন প্রেসিডেন্টদের মধ্যে এই অবস্থান ভাঙেন একমাত্র ডোনাল্ড ট্রাম্প। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ট্রাম্পই একমাত্র প্রেসিডেন্ট যিনি এতে সম্মত হয়েছেন। এতে যুক্তরাষ্ট্রের নীতিতে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে সামরিক বনাম কূটনৈতিক কৌশল নিয়ে বড় ধরনের পরিবর্তন দেখা দেয়। কেরি আরও জানান, বিভিন্ন সময়ে হওয়া বৈঠকে নেতানিয়াহু 4 দফা পরিকল্পনা উপস্থাপন করেছিলেন। সেখানে সামরিক হামলার মাধ্যমে ইরানের নেতৃত্বকে দুর্বল করা, শাসন ব্যবস্থায় পরিবর্তন আনা এবং সামরিক সক্ষমতা ধ্বংস করা সম্ভব বলেও দাবি করা হয়। নাসরিন রুমি, সময় সংবাদ। ইস্টার যুদ্ধবিরতির আগেই পাল্টাপাল্টি হামলায় রাশিয়া ও ইউক্রেনে অন্তত 8 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 30 জনেরও বেশি। এদিকে যুদ্ধের ময়দানে সংঘর্ষ চললেও দুই দেশের মধ্যে 350 জন বন্দী বিনিময় করা হয়েছে, যা কূটনৈতিক পর্যায়ে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। ইস্টার উপলক্ষে 32 ঘন্টা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে ইউক্রেনের বিভিন্ন জায়গায় ব্যাপক সামরিক অভিযান চালায় রাশিয়া। ওডেসায় রুশ ড্রোন হামলায় হতাহতের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত হয় জ্বালানি, শিল্প, পরিবহন অবকাঠামো ও আবাসিক ভবন। অন্যদিকে ক্রামাতোরস্কে রুশ গাইডেড বোমা হামলায় কয়েকজন আহত হন। সুমি শহরেও হামলায় শিশুসহ অন্তত 5 জন আহত হন। ক্ষতিগ্রস্ত হয় আবাসিক ভবন ও কিন্ডারগার্টেন। রাশিয়ার ভেতরেও পাল্টা হামলা চালায় ইউক্রেন। কুরস্ক অঞ্চলের লগভ শহরে একটি পেট্রোল স্টেশনে ড্রোন হামলায় শিশুসহ কয়েকজন আহত হন। বেলগোরদ ও দোনেৎস্কের রুশ নিয়ন্ত্রিত ইয়াসিনোভাতা এলাকায় ইউক্রেনীয় ড্রোন হামলায় অনেকে হতাহত হন। 3টি আবাসিক ভবন সম্পূর্ণ ধ্বংস হয়। হামলা স্থানে বিদেশি তৈরি ড্রোনের অংশ পাওয়া গেছে বলে দাবি রুশ তদন্ত কমিটির। এর মধ্যে ইতিবাচক অগ্রগতি দেখা গেছে বন্দি বিনিময়ে। দুই দেশ 175 জন করে যুদ্ধবন্দি বিনিময় করেছে। পাশাপাশি মুক্তি পেয়েছেন 7 জন বেসামরিক নাগরিকও। সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় এ বিনিময় সম্পন্ন হয়। 4 বছর ধরে চলা যুদ্ধে এ ধরনের বন্দি বিনিময়ই এখন পর্যন্ত অন্যতম কার্যকর কূটনৈতিক ফলাফল হিসেবে দেখা যাচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি আলোচনা এখনও স্থবির রয়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আফগানিস্তানের হেরাত প্রদেশে পিকনিক স্পটে বন্দুকধারীদের হামলায় অন্তত 11 জন বেসামরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। শুক্রবার স্থানীয় সময় বিকেলে এই হামলার ঘটনা ঘটে। তালেবান কর্তৃপক্ষ জানায়, হেরাতের এঞ্জিল জেলার দেহ মেহেরি গ্রামে মোটরসাইকেলে করে যাওয়া সশস্ত্র হামলাকারীরা হঠাৎ গুলি চালায়। জনপ্রিয় বিনোদন স্থল হওয়ায় শুক্রবার এলাকাটি মানুষের ভিড়ে পূর্ণ ছিল। হামলার পরপরই নিরাপত্তা বাহিনী এক সন্দেহভাজনকে আটক করেছে। নাইজেরিয়ায় জঙ্গি ইসলামপন্থী গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে প্রায় 400 জনকে দণ্ড দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্তদের শাস্তি 5 বছর থেকে শুরু করে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত। রাজধানী আবুজার ফেডারেল হাইকোর্টে 500-র বেশি সন্দেহভাজনের বিরুদ্ধে একযোগে বিচার প্রক্রিয়া চালানো হয়। তাদের বিরুদ্ধে হামলায় অংশ নেওয়া, অর্থ ও অস্ত্র সরবরাহ এবং লজিস্টিক সহায়তার মতো অভিযোগ আনা হয়। আন্তর্জাতিক সময় আরও থাকছে। গাজায় পুলিশ স্টেশনে দখলদার বাহিনীর হামলায় নিহত 6। পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণ ঘিরে নতুন করে উত্তেজনা। গুলিতে ফিলিস্তিনির প্রাণহানি। ইরাকের নতুন প্রেসিডেন্ট হিসেবে কুর্দি রাজনীতিক নিজার আমেদিকে নির্বাচিত করেছে পার্লামেন্ট। স্থানীয় সময় শনিবার সংসদীয় ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন 58 বছর বয়সী এই কুর্দি রাজনীতিক। তিনি সাবেক পরিবেশ মন্ত্রী এবং 2024 সাল থেকে বাগদাদে প্যাট্রিয়টিক ইউনিয়ন অফ কুর্দিস্তানের রাজনৈতিক দফতরের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এবার ইরাকের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল নতুন প্রধানমন্ত্রী নির্বাচন, যা নিয়ে তীব্র রাজনৈতিক নজরদারি চলছে। এর আগে জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দেন, নুরি আল মালিকিকে সরকার গঠনের দায়িত্ব দেওয়া হলে ওয়াশিংটনের সমর্থন প্রত্যাহার করা হতে পারে। পেরুতে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ধাপ সামনে রেখে প্রস্তুতি জোরদার করা হয়েছে। নির্বাচন কমিশন ONPE জানায়, মোট 434টি যানবাহনে করে লিমা ও কালাউ অঞ্চলের প্রায় 2269টি ভোট কেন্দ্রে নির্বাচন সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে, যা 5 বছর আগের তুলনায় প্রায় দ্বিগুণ। নিরাপত্তা নিশ্চিতে পুলিশ ও সশস্ত্র বাহিনী এসব পরিবহনকে পাহারা দিচ্ছে। এবারের নির্বাচনে 30-এর বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এখনও কোনো প্রার্থী এগিয়ে আছেন তা স্পষ্ট নয়। কোনো প্রার্থী 50% ভোট না পেলে আগামী 7 জুন দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে। দেখছেন আন্তর্জাতিক সময়।
গাজা ইসরায়েলি হামলা ও বসতি সম্প্রসারণ ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলিতে 23 বছরের ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে গাজায় একটি পুলিশ স্টেশনে বিমান হামলায় অন্তত 6 জন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। চলমান সংঘাতের মধ্যে সব অবকাঠামো ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় গাজায় শিশু ও শিক্ষার্থীরা ধ্বংসস্তূপে ক্লাস করতে বাধ্য হচ্ছেন। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজায় এখনও থেমে নেই ইসরায়েলি বর্বরতা। স্থানীয় সময় শনিবার বুরেজ শরণার্থী শিবিরে একটি পুলিশ স্টেশনে ইসরায়েলি বিমান হামলায় কয়েকজন নিহত হয়। তাদের মধ্যে সংবাদকর্মীও রয়েছেন। আরও অনেকে আহত হন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী যুদ্ধবিরতি চলাকালেও প্রায় নিয়মিত হামলায় শত শত ফিলিস্তিনি নিহত ও হাজারের বেশি আহত হয়েছেন। অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার উত্তরে দেইর জারির গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলিতে 23 বছর বয়সী এক যুবক নিহত হয়। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। অভিযোগ উঠছে, নেতানিয়াহু বাহিনীর সুরক্ষায় অবৈধ বসতি স্থাপনকারীরা গ্রামে ঢুকে গুলি চালায়। ঘটনায় তাৎক্ষণিকভাবে ইসরায়েলি সেনাবাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর 2 দিন আগে পশ্চিম তীরে 34টি নতুন বসতি অনুমোদন দেয় তেল আবিব। ফিলিস্তিনি কর্তৃপক্ষ, ইসলামী সহযোগিতা সংস্থা এবং ইউরোপীয় ইউনিয়ন একে আন্তর্জাতিক আইন লঙ্ঘন উল্লেখ করে নিন্দা জানায়। গাজায় চলমান ধ্বংসযজ্ঞের মধ্যে শিক্ষা ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। ধ্বংস হওয়া ভবন ও অস্থায়ী তাঁবুর মধ্যে শিক্ষার্থীরা ক্লাস করছে। বহু স্কুল ও বিশ্ববিদ্যালয় ক্ষতিগ্রস্ত হওয়ায় ন্যূনতম সুবিধা ছাড়াই পড়াশোনা চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। কর্তৃপক্ষ জানায়, হাজার হাজার শিক্ষার্থী ও শিক্ষক নিহত হওয়ার পর বর্তমানে সীমিত সংখ্যক অস্থায়ী শিক্ষাকেন্দ্রে ক্লাস চলছে। এদিকে গাজায় অবরোধ ভাঙার লক্ষ্য নিয়ে স্পেনের বার্সেলোনা বন্দরে একটি বেসামরিক নৌবহর প্রস্তুত হচ্ছে। শতাধিক কর্মী ও স্বেচ্ছাসেবী এতে অংশ নিচ্ছেন। আয়োজকদের দাবি, এটি সরাসরি ত্রাণ বিতরণ মিশন নয়, বরং মানবিক করিডোর খোলার একটি উদ্যোগ। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। ইতালির রাজধানী রোমে বাংলাদেশি মালিকানাধীন স্বর্ণের দোকানে আবারও ফিল্মি স্টাইলে চুরির চেষ্টা হয়েছে। পিওসা ভিতোরিও এলাকায় অবস্থিত দোকানটিতে একাধিকবার চুরির চেষ্টা চালানো হয়। ঘটনায় স্থানীয় বাংলাদেশি কমিউনিটির মধ্যে উদ্বেগ বাড়ছে এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। বিস্তারিত জানাচ্ছেন ইতালি থেকে হাসান মাহমুদ। ইতালির রোমে এশিয়ান গোল্ড হাউস স্বর্ণের দোকানে আবারও চুরির চেষ্টা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার রাতে চোরের দল পাশের একটি দোকানের গোডাউনে ঢুকে দেয়াল ভেঙে মূল স্বর্ণের দোকানে প্রবেশের চেষ্টা করে, কিন্তু ভারী কংক্রিটের দেয়াল ভাঙতে সময় বেশি লাগায় তারা সফল হতে পারেনি। এর আগেও 2008 সালে দোকানটির ছাদ ভেঙে বিপুল পরিমাণ স্বর্ণালংকার চুরি হয়। এরপর ম্যানহোল ব্যবহার করে নিচ থেকে দোকানে ঢোকার চেষ্টা করা হয়। সিসিটিভি ও অ্যালার্ম বেজে ওঠায় চুরি ব্যর্থ হয়। বারবার একই দোকান টার্গেট হওয়ায় বিষয়টি নিয়ে প্রশ্ন উঠছে। সর্বশেষ ঘটনার পর দোকান মালিক পুলিশি নিরাপত্তা ও তদন্তে ধীর গতির অভিযোগ তুলেছেন। দাবি করেন, বারবার চুরির চেষ্টা হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। অনেকেই আতঙ্কিত, কারণ এখানে আমরা দেখেছি বিগত দিনগুলিতেও এখানে যখনই আমাদের সবগুলিতে চুরি ডাকাতি হয় এবং মালামালের ক্ষতিগ্রস্ত আমরা হই, এগুলি এখন পর্যন্ত আমি একটাও পাইনি যে আমাদের মাল সামান আমরা ফেরত পেয়েছি অথবা চোরকে তারা আইনের আওতায় আনেছে। সম্প্রতি ইতালির বিভিন্ন শহরে বাংলাদেশি মালিকানাধীন টেলিফোন শপ, মানি এক্সচেঞ্জ এবং বাসা বাড়িতে নিয়মিত চুরির ঘটনা ঘটছে। স্থানীয় প্রবাসীরা বলছেন, নিরাপত্তাহীনতার কারণে ব্যবসা ও জীবনযাত্রা ঝুঁকির মধ্যে পড়েছে। সময় সংবাদ, ইতালি। পাচারকৃত অর্থ ও বিদেশি ঋণের দায়ভার থেকে মুক্তি পেতে জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশন, দূতাবাস ও নিউ ইয়র্ক কনসুলেট একযোগে কাজ করছে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরী। স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটে আয়োজিত অনুষ্ঠান কনসাল জেনারেল বলেন, বাংলাদেশে শক্তিশালী অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা চালু রয়েছে, যেখানে দেশ ও প্রবাসের প্রতিটি নাগরিকের কণ্ঠস্বর মূল্যায়িত হচ্ছে। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। যথাযোগ্য মর্যাদায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটে উদযাপিত হল মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এ উপলক্ষে শুক্রবার নিউ ইয়র্ক কনসুলেটে উপস্থিত হন বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী ও নিউ ইয়র্কের কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক। যে পাচার হয়ে যাওয়া যে অর্থ বাংলাদেশে,
সেই বিষয় কিংবা বৈদেশিক ঋণের যে দায়ভার, সেই দায়ভার থেকে মুক্তি, অথবা এলডিসি গ্রাজুয়েশন হতে যাচ্ছে আপনারা জানেন, সেগুলো যেন অব্যাহত থাকে সেজন্য আমরা নিরন্তর চেষ্টা করে যাচ্ছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে একটি শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা যেখানে প্রতিটি নাগরিকের কণ্ঠস্বর মূল্যায়িত হবে আমাদের টেকসই অগ্রগতি ও সমৃদ্ধির জন্য অপরিহার্য। অনুষ্ঠানে আমন্ত্রিত প্রবাসীরা বাংলাদেশের নতুন সরকারকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ সঠিক পথে এগিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। আমরা সবাই একত্রিত হয়েছি, খুব ভালো লাগছে। আমাদের স্বাধীনতা দিবস আমরা অর্জন করতে পারছি একটি গণতান্ত্রিক পরিবেশে, গণতান্ত্রিক সরকারের আমলে। নতুন বাংলাদেশ আগামীতে সুন্দরভাবে এগিয়ে যাবে। বাংলাদেশে অলরেডি পরিবর্তনের ছোঁয়া লেগেছে। আজকে চমৎকার আসতে পেরে সত্যি আমি খুব খুশি। অনুষ্ঠানে নিউ ইয়র্কের মুক্তিযোদ্ধা, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী, রাজনীতিবিদ, গণমাধ্যম এবং শোবিজ তারকারা উপস্থিত ছিলেন। বাংলা গানকে মনে করে যে প্রোগ্রামগুলো করছে, এটা আমাদের বিশাল পাওয়া আমাদের শিল্পীদের জন্য। এটা একটা মিলন মেলা এবং আমরা দেশকে ভালোবাসি, দেশের গান গাইব। এ সময় নতুন সূর্য নামে একটি প্রামাণ্যচিত্র দেখানোর পর অনুষ্ঠিত হয় সঙ্গীত আয়োজন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। দেখছেন আন্তর্জাতিক সময়। মালদ্বীপের রাজধানী মালের একটি 10 আবাসিক ভবনের ছাদ থেকে পড়ে হানজালা নামের এক প্রবাসী বাংলাদেশের মৃত্যু হয়েছে। শুক্রবার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন দেশটির বাংলাদেশ হাই কমিশন। হানজালা স্থানীয় একটি কোম্পানিতে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার কর্মস্থলের ছাদে গাছে পানি দেওয়ার সময় সুরক্ষা দড়ি বাঁধতে গিয়ে পা পিছলে পড়ে তার মৃত্যু হয়। এ সময় স্থানীয় এবং উদ্ধারকারীদের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আরেকটি ট্রাম্প নামে বিশাল বিজয় তোরণ নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছে হোয়াইট হাউস। প্রস্তাবিত এই স্মৃতিস্তম্ভটি ক্যাপিটাল ভবন ও লিঙ্কন মেমোরিয়ালের চেয়েও উঁচু হতে পারে। প্রায় 250 ফুট উচ্চতার এই তোরণটিতে সোনালী নকশা, লিবার্টি মূর্তির আদলে মুকুট ও মশাল এবং উপরে সোনালী ঈগল ও সিংহের ভাস্কর্য রাখার পরিকল্পনা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে একে বিশ্বের সবচেয়ে সুন্দর বিজয় তোরণ হিসেবে উল্লেখ করে বলেন, এটি যুক্তরাষ্ট্রের রাজধানীতে দীর্ঘদিনের জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোজন হবে। প্রশাসন জানিয়েছে প্রস্তাবটি ইতোমধ্যে কমিশন অফ ফাইন আর্টসে জমা দেওয়া হয়েছে এবং শিগগিরই তা পর্যালোচনা করা হবে। প্রকল্পটি ঘিরে ইতোমধ্যেই শুরু হয়েছে বিতর্ক ও আইনি জটিলতা। ইরান যুদ্ধের জেরে বিশ্ব জ্বালানির বাজারে অস্থিরতা তৈরি হলেও ফিনল্যান্ড এখনও তুলনামূলক স্থিতিশীল অবস্থায় রয়েছে। তবে বিকল্প উৎস ও শক্তিশালী সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক থাকার পরেও দেশটিতে জ্বালানির দাম বেড়েছে। ফিনল্যান্ড থেকে জ্বালানির পরিস্থিতির বিস্তারিত জানাচ্ছেন মহিউদ্দিন মধু। এই মুহূর্তে আছি ফিনল্যান্ডের হেলসিঙ্কির একটি জ্বালানি তেলের পাম্পের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্বাভাবিক প্রক্রিয়ায় মানুষজন তেল সংগ্রহ করছে, অর্থাৎ বৈশ্বিক যে পরিস্থিতি বা তেলের যেই অবস্থা সেই জায়গা থেকে ফিনল্যান্ডে খুব একটা অস্বাভাবিক পরিস্থিতি এখন পর্যন্ত লক্ষ্য করা যায়নি এবং ফিনল্যান্ডের যে সরবরাহ তেলের সেটি খুব স্বাভাবিক প্রক্রিয়ায় রয়েছে। ফিনল্যান্ডের প্রথম যে নীতি এই স্বাভাবিক পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সেটি হচ্ছে নো প্যানিক নীতি, অর্থাৎ স্থিতিশীল সরবরাহ। সরকার এবং মিডিয়া যে কথাগুলোর সাথে মিল পেয়েছে সেটি হচ্ছে সরকার বলছে যে কোনো ধরনের জ্বালানি ঘাটতি নেই এবং গণমাধ্যম সেই পাম্পগুলোতে গিয়ে দেখছে তেল সংগ্রহের যে প্রক্রিয়া সেটি খুব স্বাভাবিক রয়েছে এবং ঘাটতি আসলে নেই। যেটি প্রশ্ন সেটি হচ্ছে এখানে দাম কিছুটা বেড়েছে। তারা বলছে যে সরবরাহ চেইন যেটি রয়েছে সেটিকে তারা স্বাভাবিক রেখেছে এবং সেক্ষেত্রে বিকল্প উৎসের ব্যবহার করছে, অর্থাৎ ফিনল্যান্ড শুধুমাত্র যে উৎসের মাধ্যমে তেল সংগ্রহ করতো সেটির প্রতি তারা অবস্থান রেখেছে তা কিন্তু নয়, তারা অন্যান্য প্রক্রিয়া এবং অন্যান্য উৎসের মাধ্যমে তারা তেল সংগ্রহ করছে এবং সেখানে জরুরি তেলের যে মজুদ অর্থাৎ স্ট্র্যাটেজিক রিজার্ভস সেটিতে তারা গুরুত্ব দিয়েছে। যেমন IEA এর দেশ হচ্ছে ফিনল্যান্ড, যেখানে মজুদের অংশ হিসেবে ফিনল্যান্ড কিন্তু এটি করতে পারে এবং প্রয়োজনে মজুদও ব্যবহার করা হবে বলে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছিলেন। তো বিশ্বব্যাপী 400 মিলিয়ন ব্যারেল তেল ছাড়া যে সিদ্ধান্ত নিয়েছে সেটির ইতিবাচক দিক ফিনল্যান্ডের মধ্যে রয়েছে। এছাড়াও ফিনল্যান্ডের যেই সরকারের আগাম অর্থনৈতিক প্রস্তুতি সেটি এখানে বড় গুরুত্ব পেয়েছে। যেমন প্রধানমন্ত্রী পেত্রি অর্প এবং শুরু থেকে বলেছিলেন যখন যুদ্ধ শুরু হয়েছিল বিশেষ টিম কাজ করবে যাতে করে ফিনল্যান্ডে জ্বালানি তেলের কোনো ঘাটতি কিংবা সরবরাহের কোনো অসুবিধা না হয়। এখনো পর্যন্ত ফিনল্যান্ডে কিন্তু জ্বালানি ঘাটতি বা কোনো ধরনের সরবরাহের সমস্যা আমরা লক্ষ্য করিনি। তার পরবর্তী যে নীতি সেটি হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের
ইউনিয়নের সমন্বিত পদক্ষেপ এবং এটি খুব গুরুত্বপূর্ণ। এই পদক্ষেপের কারণে সরবরাহ এবং বাজার প্রক্রিয়া খুব স্বাভাবিক রয়েছে, যেহেতু ফিনল্যান্ড অন্যান্য ইউরোপের দেশের যে আছে সেই দেশের তুলনায় এখানে তেলের বাজারটা স্বাভাবিক রয়েছে বলে আমরা জানতে পেরেছি। সবশেষ যে পরিস্থিতি সেটি হচ্ছে কূটনৈতিক অবস্থান, অর্থাৎ ফিনল্যান্ড এই যুদ্ধে সরাসরি কোনোভাবে জড়ায়নি এবং তারা যেই মিত্রদের সাথে কাজ করে সেই মিত্ররা এই যুদ্ধের মধ্যে সম্পৃক্ত হয়নি। ফলে হরমুজ যে বাণিজ্য পথ সেই প্রণালীটি খুলে দেওয়ার পক্ষেও ফিনল্যান্ড কিন্তু অবস্থান নিয়েছিল। এই যে 5টি সার্বিক পরিস্থিতি নীতি, এই নীতিগুলোর কারণে ফিনল্যান্ডে এখন পর্যন্ত স্বাভাবিক প্রক্রিয়া রয়েছে। তবে দাম কিছুটা বেড়েছে, এটি সরকার স্বীকার করছে, তবে সরবরাহে কোনো ঘাটতি নেই সেটি আমরা লক্ষ্য করছিলাম এবং ফিনল্যান্ডের মানুষের যে সরকারের প্রতি আস্থা এবং যে তেল সরবরাহ স্বাভাবিক প্রক্রিয়া, সে কারণে ফিনল্যান্ড খুব স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে আছে এই তেল সরবরাহের ক্ষেত্রে। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 21 ঘন্টা আলোচনার পরও হয়নি সমঝোতা। ইসলামাবাদে চুক্তি ছাড়াই শেষ হলো ওয়াশিংটন তেহরান সংলাপ। নিজ শর্তে অনড় দুপক্ষ, যুক্তরাষ্ট্রে ফিরছেন জেডি ভ্যান্স। মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধের দাবিতে দেশে দেশে বিক্ষোভ। তেল আবিব, বৈরুত, প্যারিসের রাস্তায় হাজারো মানুষ। লেবাননে ইসরায়েলি আগ্রাসন অব্যাহত। এবং ইস্টার উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতির আগে রাশিয়ায় ইউক্রেন পাল্টাপাল্টি হামলা, নিহত 8, আহত 30। জ্বালানি ও আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত। দুই দেশের 3 শতাধিক বন্দি বিনিময়। এই ছিল আন্তর্জাতিক সময়ে। এরপর সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পরই। সঙ্গেই থাকুন সময়ের।